নির্ঝর যেন কেঁপে ওঠে, কিছু একটা বলবে, হয়তো তীব্র কিছু, নয়তোবা কোমল কিছু, তবে তা আর জানা যায় না। কারণ ঠিক তখনই একটা আঁচ করতে পারে, ফোনে কাঁপুনির আওয়াজ শোনা যায় কেবল। তৎক্ষণাৎ গম্ভীর হয়ে ওঠে, চোখ সরিয়ে নিয়ে বলে, হয়েছে, এবার বাড়ি যাও, আমার কিছু কাজ আছে। আর সবচেয়ে বড় কথা, নীরব বাদে যে কাউকে ডাইকা বলবা পৌঁছে দিয়ে আসতে, বুঝেছো? অনামিকা কিছুক্ষণ চুপচাপ থাকে, ঠোঁটে হালকা একটা হাসি খেলে যায়। তারপর বলে, আমি অপেক্ষায় থাকবো। একদিন আপনিও আমায় মেনে নিবেন মন থেকে। সেদিন বউ হিসেবে থাকবো, সংসার করব। এর আগ পর্যন্ত না হয় ক্ষণিকের অতিথি হিসেবে ঘুরে যাব কেবল। এই অপেক্ষার অবসান করবেন তো খুব জলদি? শুধু তাকিয়ে থাকে। অনামিকার পায়ের শব্দ মিলিয়ে যেতে যেতে নির্ঝরের বুকের ভেতর যেন এক টুকরো নীরবতা ঢুকে যায়। অতল এক শূন্যতার মাঝে অনামিকার স্বপ্নরা ধীরে ধীরে পাখা মেলে উড়ে বেড়ায়। চারিদিকে তীব্র অন্ধকার যেন নিঃশব্দে ঘোষণা দিচ্ছে, এই আধারে ডুবে থাকা মানবগুলো অন্ধকারের মতোই ভয়ঙ্কর, ঠিক তেমনি রহস্যময়। হঠাৎ সেই নিস্তব্ধতা ভেঙে ঝঙ্কার তুলে এক গভীর কণ্ঠস্বর বলে ওঠে, অন্ধকারের রাজ্যে আলোর কোনো স্থান নেই। আর যদি কেউ সাহস করে এই অন্ধকারের বাচ্চার জীবনে আলো ছুঁয়ে দিতে চায়, তবে সেটাই হবে তার সবচেয়ে বড় অপরাধ। এই ঝঙ্কারের রেশ যেন বাতাসে ছড়িয়ে পড়ে, নিঃশব্দে সাবধান করে এই মানুষটা কি কারোর জীবনে এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস, নাকি তার ছায়ার নিচেই অপেক্ষা করছে হিংস্রতা, সর্বনাশ, ভবিষ্যতের কোনো অদৃশ্য বিপদ। আবহাওয়াটা যেন হঠাৎ করে ভারী হয়ে উঠছে, গাছের পাতার নাড়াচড়া কেমন যেন দানবের নিঃশ্বাসের মতো শব্দ তুলছে। বাতাসে অদ্ভুত একটা সত্য, আশপাশে কোনো জনমানব নেই বলেই চলে, তবুও নিস্তব্ধতার ভিতরে একটা অদৃশ্য সংঘর্ষের সারা যেন চারপাশে ছড়িয়ে পড়েছে। নিঝর স্থির চোখে তাকিয়ে থাকে সামনে ছায়ামূর্তির দিকে। আপনি অন্ধকার জগতের সেই বাচ্চা ঠিকই, কিন্তু রক্তের বন্ধনে জন্মানো মানেই যে আমি আপনার পথে হাঁটব, এমনটা নয়। নিঝর শিকদার হালকা হাসলেন, ঠোঁটে শালীনতা, চোখে এক তীব্র অন্ধকার ছায়া, নিঝরের কণ্ঠে শীতল নির্লিপ্ততা। আমি আমার মতো থাকতে ভালোবাসি। ছোটবেলা থেকে যেহেতু আমার কোনো কিছুতে আপনি হস্তক্ষেপ করেননি, তাই আশা করছি ভবিষ্যতেও করবেন না। নির্জন শিকদারের কণ্ঠ এবার একটু কঠিন হলো। আমি তোমার জন্মদাতা পিতা। নির্জন দীর্ঘশ্বাস ফেলে বলল, জন্মদান করলেই কি বাবা হওয়া যায়? জন্ম দিয়েছেন, তারপর ছেড়ে দিয়েছেন নিজের মতো বেড়ে উঠতে। ভালোবাসার নামে কখনো পাশে ছিলেন না আপনি। এক চিলতে নীরবতা দেখা যায় নির্জন শিকদারের মাঝে। তারপর বিষাক্ত হেসে বলেন, আমার কাছে মায়া বলে কিছু নেই, জানো তো। শুনেছি অনামিকা নামের এক মেয়েকে বিয়ে করেছো, কিন্তু এ বিয়ে কতদূর টিকবে বলো দেখি। নির্ঝরের চোখ দুটো হঠাৎ জ্বলে ওঠে, গলা ভারী হয়ে আসে। আপনি আমার সাথে যা ইচ্ছে বলুন, কিন্তু ওর দিকে তাকানোর সাহস করবেন না। দেখুন, আমি ওকে পছন্দ করি না সত্যি, তাই ওর কিছু করবেন না। তবে যদি ওর গায়ে একটু আঁচ লাগে, আপনার গড়ে তোলা সাম্রাজ্য আমি ছাই করে দেব, বলে রাখলাম। নির্জন শিকদার হেসে ওঠেন, একটা খাঁচাবন্দি সাপদের মতো গম্ভীর সেই হাসি। পছন্দ করো না বলছো, অথচ তার জন্য সবকিছু ধ্বংস করতে রাজি। এ কেমন অপছন্দ! একটা নিঃশব্দ বিদ্যুৎ যেন আকাশ ছেদ করে নেমে আসে। নির্ঝর চুপ, কিন্তু তার চোখে সেই ভাষাহীন তীব্রতা, যা বলে দেয় ভালোবাসার এক ঘৃণার মাঝে রেখাটা বহু আগেই মুছে গেছে। বাড়িটা আজ যেন অন্যরকম উচ্ছ্বাসে ভরা। প্রতিটা ঘর, প্রতিটি কোণা কেমন যেন হঠাৎ প্রাণ ফিরে পেয়েছে। হাসির শব্দ, ঠাট্টা, তামাশা, গল্প গুজব, সব মিলিয়ে যেন একটা পারিবারিক উৎসবে শুরু হয়েছে। আজ মায়া আর মোহনার বাবা মাও এসেছেন, সেই সুবাদের চারপাশে আরো রঙিন। বিথি বেগম হেসে বলেন, আপনাদের মেয়েগুলো এত ভালো, আগে জানলে জন্মানোর সাথে সাথেই নিয়ে আসতাম ঘরে। আহসান আহমেদ শান্ত কণ্ঠে বলেন। ভাবি একটু বেশি বলে ফেলেছেন। নীলিমা বেগম সঙ্গে সঙ্গেই সমর্থন করলেন। তুমি চুপ থাকো, বিথি ঠিকই বলেছে। বাড়ির ছেলেগুলো বউ আসার পর থেকে একটু একটু মানুষ হয়েছে,
আগে বউগুলো আনলেই ভালো হতো। নেহাল আহমেদ হালকা কৌতুক যোগ করে দিলেন। ওনাদের একটা ছেলে থাকলে অনামিকার সাথে বিয়ে দিতাম, কি দারুণ পারিবারিক সম্পর্ক হতো। আমিনুল হক মিতিলা হকের কানের কাছে ফিসফিসিয়ে বলেন। মেয়েদের বিয়ে দিয়ে ভেবেছিলাম একটু সভ্য হবে, এখানে তো দেখি শ্বশুরবাড়ির লোকজনও সবাই একই রকম। উল্টো মনে হচ্ছে ওরা আরও বিগড়ে যাবে এখানে থেকে। মিতিলা হক শুধু একটু হেসে উত্তর দিলেন। তোমার চিন্তা করার প্রয়োজন নেই, তোমার মেয়েরা এখানে সুখেই থাকবে। এমন সময় বর্ষণ এসে বলল। সিনিয়র সিটিজেন্স কি নিয়ে এত গম্ভীর গবেষণা চলছে? নেহাল আহমেদ ঠাট্টার স্বরে বলেন। অনামিকার বিয়ে নিয়ে ভাবছিলাম, তাই আর কি। মায়া চোখ বড় করে বলে। আমি বিয়ে শপিং সামলাবো, জুয়েলারি থেকে সব। অনব পিছিয়ে থাকে না। বিয়ে ডেকোরেশন আমার দায়িত্ব, ফুল আলো সব হবে ফিল্মি স্টাইলে। বর্ষণ কাশি দিয়ে বলল। ইয়ে মানে দরকারটা কি? তাড়াহুড়ো করার কি আছে? অনামিকা এতক্ষণ চুপচাপ ছিল, এবার একটু হেসে বলল। আমার বিয়ে মানে এত জলদি কিসের? পরে ভেবো এ নিয়ে। নীলিমা বেগম গলা শক্ত করে বলেন। কোনো সমস্যা আছে? একটু অস্বস্তিতে। মামুনি আর কদিন পর ভাবো না এসব নিয়ে, এখনো তো ছোট। মায়া চোখ কুচকে বলল। এই কেসটা কি? আপনার কি ওর উপর নজর আছে নাকি? বর্ষণ তৎক্ষণাৎ প্রতিবাদ জানায়। আমি ওকে মন থেকে আপন বোন মনে করি। বউদের এই একটাই সমস্যা আছে, সন্দেহ ছাড়া কিছু বোঝে না। বিথি বেগম মায়াকে সমর্থন করে বলেন। তাহলে তোরা বিয়ের কথায় এত ইতস্তত বোধ করছিস কেন? অনামিকা একদম নিঃশ্বাস নিয়ে চোখ বন্ধ করে বলে উঠল। ইয়ে মানে আমি আসলে একজনকে পছন্দ করি, কিন্তু সে এখনো রাজি না। বসন ভাইয়া জানে, এই জন্য আর কি। চারিদিকে এক মুহূর্তে নিস্তব্ধতা ছেয়ে যায়, যেন কেউ চুপচাপ পজ বোতামে চাপ দিয়েছে। সকলের চোখে বিস্ময়। অনামিকার মুখে এই মেয়ে বলে কি অনব শান্ত কণ্ঠে বলে। তুই কাকে পছন্দ করিস রে? জানতামই না তো। মোহনা অনামিকাকে জড়িয়ে ধরে বলল। বলো কে সে? আমরা আজকেই কথা বলবো তার সঙ্গে, রাজি করিয়ে ছাড়বো একদম। বর্ষণ মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকিয়ে থাকে, চোখে কিছু একটার আভাস, যদিও এক সত্য থেকে আরেক সত্য বেরিয়ে আসছে। প্রত্যেকের প্রতিক্রিয়া কিরূপ হবে? অনামিকা নিঃশব্দে বলে। সে খুব কাছেই থাকে, কিন্তু অনেক দূরে। মানে? আমি যদি এমন কাউকে চাই যে অপরাধী নয়, তবে দুনিয়ার চোখে সে ঠিক নয়, তাহলে কি মেনে নিবি তোমরা? চারিদিক নীরব হয়ে এলো বিস্ময়ে। পরক্ষণে অনামিকার গাল আলতো করে ধরে বলল। আমার বোনের খুশি থাকলে এবং ছেলে ভালো হলে সমস্যা নেই। অনামিকা হেসে বলল। তাকে মানবা না তোমরা? নীলিমা বেগম মেয়ের মাথায় হাত বুলি বলেন। তোর খুশিতেই তো আমাদের খুশি রে মা। তবে ছেলে যদি খারাপ হয় তাহলে আমরা মানবো না। ছেলে ভালোই, তবে একটু গম্ভীর সাজার নাটক বেশি করে। ভাইয়া তুমি চুপ থাকো। বসন, তুই এত কিছু জেনেও লুকালি, এটা কিন্তু ব্যাড ম্যানার্স। তো কি তোমরাও তো কত কিছুই লুকিয়ে রাখো, আমি কি জিজ্ঞেস করি কখনো? রাখছিস কেন? হুট করে শান্ত হ। ওই ছেলেটাকে একদিন বাড়িতে আনিস, দেখবো। ওনার রূপ দেখে গবেষণা করে পছন্দ করবা নাকি? মাথার গিলু কি বেচে দিচ্ছিস? না তো, ঘিলু বের করা যায় না মাথা থেকে বোকা। পরক্ষণে হাসি রোল পড়ে গেল পুরো ডাইনিং জুড়ে। জানালার বাইরে আলো ফিকে হয়ে এসেছে, সন্ধ্যা নামছে ধীরে ধীরে। তবুও অনবের ভেতরে প্রশ্নই রয়ে যায়, অনামিকার পছন্দ করার ছেলেটা কি আদৌ ভালো? সে আদৌ খুশি রাখতে পারবে তো অনামিকাকে? সময়ের সাথে সাথে ভেতরটা কেমন যেন হালকা চিৎকার করছে, কিন্তু আওয়াজটা বেরোতে পারছে না। এক একটা নিঃশ্বাস যেন বিষাক্ত ভারে বুক চেপে ধরেছে। সায়নী মনে হচ্ছে জীবনের সবচেয়ে বড় ভুলটা ওই দিনই করেছিল, যেদিন নির্ঝরকে ছেড়ে চলে গিয়েছিল এবং ঠকিয়েছিল। তাকে কেউ জোর করে যেতে বলেনি, আবার কেউ ধরে রাখতেও আসেনি। এই দৈত্যচাপে পিষ্ট হয়ে আছে নিঃস্ব। নির্ঝর হয়তো তখন কিছুই বলেনি, এমনকি পেছন ফিরে তাকায়নি, শুধু শাস্তি না দিয়ে ছেড়ে দিয়েছে। কিন্তু শাস্তি না দেওয়া, না বলা জবাবটাই বুঝি তার জীবনের সবচেয়ে কঠিন শাস্তি হয়ে দাঁড়িয়েছে আজ। চোখ বন্ধ করলে মনে পড়ে একটা সময়
এমন সময় ছিল যে চোখের ভাষাতেই পড়ে ফেলতো তার কষ্ট। সে নিজের সবটুকু নিয়ে তাকে ভালোবেসেছিল। এখন সে মানুষটাই যেন অচেনা এক দূরত্বে, যদিও দোষটা তারই। সায়নীর বুকের ভিতর হঠাৎ কেমন হাহাকার করে উঠল। সে কি আদৌ ক্ষমা করবে আমাকে যদি আমি ফিরে যাই? ঠিক সেই মুহূর্তেই পেছনে কারোর পায়ের শব্দ শুনে সে চমকে যায়। একমাত্র মেয়ে দাঁড়িয়ে আছে, মুখে তীব্র এক আত্মবিশ্বাসী হাসি। শুধু ভাবলেই হবে নাকি? কাজেও তো করে দেখাতে হবে, তাই না? সায়নী চোখ কুঁচকে তাকে, গলাটা নিচু করে, গলাটা একটু কাঁপা। কে তুমি? কি বলতে চাইছো? মেয়েটি একটু এগিয়ে আসে, বাতাসে চুলগুলো নেড়ে ওঠে। আমি অনিমা, আপাতত তোমার শুভাকাঙ্ক্ষী বলতে পারো। আমার শুভাকাঙ্ক্ষী? কিন্তু তাতে তোমার কি লাভ? সায়নীর কণ্ঠে ছিল অবিশ্বাসের ছোঁয়া। অনিমা হেসে ফেলে, ঠোঁটে মিশে থাকা ঠান্ডা আত্মবিশ্বাসের স্পষ্ট। আমার লাভ লস নিয়ে তুমি চিন্তা করো না, শুধু চুপ করে শোনো। বর্ষণ নির্ঝরের জীবনে অন্য কাউকে জায়গা করে দিতে চাইছে। তুমি চাইলে আবার ফিরে যেতে পারো, কিন্তু সময় চলে গেলেই ফিরে পাওয়াটা আর তোমার হাতে থাকবে না। সায়নীর চোখ গোল হয়ে ওঠে, হৃৎপিণ্ডটা যেন বন্ধ হয়ে আসে মুহূর্তেই। কিন্তু তুমি কেন আমাকে সাহায্য করছো? তার প্রশ্নটা অসহায় যেন অহংকারে। অনিমা একটু থামে, চোখ সরাসরি সায়নীর চোখে, তারপর বলে, কারণ এতে আমারও লাভ আছে। সায়নী আরেক ধাপ এগিয়ে আসে, কণ্ঠে কৌতূহল আর সন্দেহ মিলেমিশে। কি লাভ? তুমি আসলে কে, অনিমা? কিন্তু অনিমা আর কিছু বলে না। যেভাবে নিঃশব্দে এসেছিল ঠিক সেভাবেই ধীরে ধীরে মিলিয়ে যায় ফাঁকা রাস্তায়। পেছনে রেখে যায় অগণিতিক প্রশ্নের ঝড়, আর সায়নীর বিস্ময় ভরা চোখে ঝুলে থাকা একটাই চিন্তা, যদি দেরি হয়ে যায়, যদি আর ফিরেও না পাওয়া যায় তাকে। পেছনে শুরু হয় বাতাসের গুঞ্জন, আর সামনের দিকে এগিয়ে আসে সায়নীর এক নতুন সিদ্ধান্তের শুরু। আকাশটা দুপুরের মধ্যে কেমন হঠাৎ করে কালচে হয়ে উঠেছে। কিছুক্ষণ আগেও রোদ ছিল, আর এখন সেই রোদের চিহ্ন মাত্র নেই। পাশের ধোয়াটে বৃষ্টি আর ভিজে পাতার গন্ধ। মায়া জানালার পাশে দাঁড়িয়ে চুপচাপ বৃষ্টির দিকে তাকিয়েছিল। হঠাৎ কিছু চলে গেল বারান্দায়, দুহাত ছাড়িয়ে দাঁড়ালো। বৃষ্টির ফোঁটা মুখে পড়ছে, চুল ভিজে কপালে সে লেপটে যাচ্ছে। বসন ঘরে বসে গিটারের সুর তুলছিল। মায়ের দিকে চোখ যেতেই বলে উঠল, এই কি করছো? ভিজে ঠান্ডা জ্বর বাঁধানোর প্ল্যান আছে নাকি? এমন হলে তো তোমার বাপ বলবে আমি তার মেয়ের খেয়াল রাখি না। মাথা ঘাড় না ঘুরিয়ে বলে, আপনার সব কিছুর মধ্যেই সমস্যা। বৃষ্টি মানেই তো প্রাণ খুলে ভিজে যাওয়ার দিন, আর আপনি শুধু গাইগুই করে যাবেন। বসন চটকে গিয়ে বারান্দায় এসে দাঁড়ালো। আচ্ছা, এখন যদি আমিও ভিজতে থাকি, পরে কণ্ঠস্বরের 13টা বাজে, তখন কি হবে? মায়া চোখ পরিষ্কার করলো। ওমা, এত দামি কণ্ঠ! তা এই কণ্ঠ দিয়ে কি করেন? গানই তো করেন একটু আকটু। এর চেয়ে ঝগড়া শেখানোর একটা ইনস্টিটিউট খুলুন, বেশি লাভবান হবেন। মায়া চোখ পরিষ্কার করে বলল, তাহলে তো মন্দ হয় না, তবে আমি সবাইকে শিখাই না। বউ শিখতে চাইলে সেটা অন্য ব্যাপার। জানেন, আমার না অনেক দিনের শখ ছিল বরের সাথে বৃষ্টি বিলাস করব। বসন হালকা ধাক্কা দিয়ে বলল, বউয়ের শখের দোহাই দিয়ে আমাকে গলা তুলে কাশতে বসাতে চাও নাকি? মায়া এবার বিষণ্ণমুখী বলল, আমার অনেক দিনের শখ তো। শখ পূরণ মানেই তো ত্যাগ। আপনি ত্যাগ করতে পারবেন না একটু? বসন মুচকিয়ে হেসে বলল, শখের দাম আছে মিসেস মায়া, তবে বউয়ের শখ বলে কথা। একটু ভিজলাম না হয়, কিন্তু কাশির ওষুধ তোমাকে কিনে দিতে হবে। মায়া জবাবে বলল, মা ঠিক আছে, কাশির ওষুধ, সাথে 1 কাপ আদা চা, আর 2 দিন মাথা টিপে দেওয়া, তাহলে এই শখের দেনা শোধ। বর্ষণ হেসে ফেলে, মায়ার কাঁধে হাত রাখে। দুজন পাশাপাশি দাঁড়িয়ে, মুখে ঝগড়া ছায়া থাকলো, চোখে এক ধরনের প্রশান্তি। আর পেছনে বৃষ্টি পড়েই চলেছে, যেন এই সব খুনসুটি আর সব ভালোবাসার সাক্ষী। বাইরে ভারী বৃষ্টিপাত হচ্ছে, জানালার কাছ বেয়ে জল পড়ছে ধীর ধারায়। চারিদিকে নিস্তব্ধতা যেন ধীরে ধীরে চেপে ধরেছে দেওয়ালগুলোকে।
বৃষ্টির একঘেয়ে শব্দের ফাঁকেও অনামিকার কণ্ঠটাই যেন সবচেয়ে বেশি প্রতিধ্বনিত হচ্ছে। সে বসে আছে মেঝেতে, চোখ জোড়া লাল, কণ্ঠ থরথর। আমি কি খুব খারাপ? কেন আমায় আপনার জীবনে চান না আপনি, নির্ঝর? তার গলায় কান্না যেন ভেতরের সমস্ত শূন্যতা ছিঁড়ে ফেলে আসতে চাইছে। নির্ঝর দাঁড়িয়ে আছে জানালার দিকে, পিঠটা অনামিকার দিকে ঘোরানো। ভেতরের দন্ত কোনোভাবেই মুখে ফোটে না তার। একসময় ঘুরে দাঁড়ায়, চোখের কোণে আবেগ নেই, মুখটা পাথরের মতো কঠোর। তুমি শুধু শুধু নিজের এবং আমার সময়টাকে অপচয় করছো অনামিকা। আমি একবারও তোমার এই নাটকে প্রশ্রয় দেইনি। তার গলার কোনো কম্পন নেই, শুধু ধোঁয়া ছাড়া আগুন। অনামিকা ধীরে ধীরে উঠে দাঁড়ায়, কাপা গলায় বলে, একটা বার সুযোগ কি দেওয়া যায় না? একটা বার শুধু নিজের মতো করে চেষ্টা করতে চাই আমি। নির্ঝর এগিয়ে আসে দুপা, কঠিন চোখে সত্যের ছায়া। না, যায় না। আমি বহুবার ভেঙেছি নিজেকে, নিজের চারপাশকে। এখন আমি জানি একা থাকাই আমার জন্য ভালো। ভালোবাসার তালিকায় তোমার নাম কোনোদিন ছিল না, আর কখনো থাকবেও না অনামিকা। সে থেমে যায় এক মুহূর্তের জন্য, তারপর ঠান্ডা গলায় বলে, ছেলে মানুষই করে বিয়ে করেছো আবেগে ভেসে। বিয়েটা যেমন গোপনে হয়েছে, এখন গোপনে ডিভোর্সও হবে। আর এটাই যেন তোমার প্রথম এবং শেষ ভুল। নেক্সট টাইম আমার জীবনে তোমার উপস্থিতি আমি পছন্দ করব না। একটা নিঃশব্দে বিস্ফোরণ ঘটে অনামিকার চোখে। অশ্রুধারা থামে না, কিন্তু এবার সে আর কিছু বলে না। চোখের কোণ মুছে ধীরে ধীরে এগিয়ে যায় দরজার দিকে। দরজাটা খুলে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর কোনো দিকে না দেখে বাইরে বেরিয়ে যায়। পেছনে রয়ে যায় শুধু নির্ঝর, নিঃশব্দ, নিঃসঙ্গ। তবে বুকের গভীর থেকে ভেসে আসে একটি দীর্ঘশ্বাস, যেটা শব্দ না, একটা ছিন্ন ভিন্ন যন্ত্রণা। ঘরের জানালায় কুয়াশা জমে, বৃষ্টির শব্দ ভারী হয়ে ওঠে। কোনো সুর বাজে না, শুধু বিষণ্ণ নীরবতা গলে পড়ে দেওয়াল বেয়ে। পরিশেষে নির্ঝরের ঠোঁটের কোণে অনু উচ্চারে ফোটে কিছুটা ধোয়া ও সত্য। আমার ভালোবাসার জিনিসগুলোর মূল্য যে বরাবরই তুচ্ছ। শকুনেরা সবসময় এগুলোর পেছনে উৎপেতে থাকে। তুমি যে বড্ড কোমল একটা ফুল অনু। ভুল বুঝে ঘৃণা করেই বরং দূরে গিয়ে ভালো থেকো। আমার সঙ্গ যে কেবল পীড়া দিতেই জানে। নিঃশব্দে বৃষ্টি ঝরছে, রাস্তায় কাদা, মাটির গন্ধ আর ভেজা পাতা। তার মাঝখানে হাঁটছে অনামিকা। প্রতিটা পদক্ষেপ যেন তার হৃদয়ে ব্যথা মেপে নিচ্ছে। চোখের জল নেই, কিন্তু মন যেন কান্নার আবেগে ভারী। কতটা চেয়েছিল, কতটা করেছিল, তাও পারল না নির্ঝরের মন পেতে। কেন এতটা কঠিন ওর হৃদয়? হঠাৎ এক ছায়া সামনে এসে দাঁড়ায়, ছাতা হাতে এক মেয়ে, পরনে গাঢ় নীল সালোয়ার, মুখে রহস্যময় হাসি। হৃদয় ভেঙেছে বুঝি? মেয়েটি জিজ্ঞেস করে, চোখে এক অদ্ভুত মমতা আর উপহাসের নিচরে। আপনি বলছেনটা কি? অনামিকা থমকে দাঁড়িয়ে স্থির দৃষ্টিতে তাকায়। বারবার হৃদয় ভাঙার কষ্ট বেশি। সো চলো, এক্সট্রা মশাল অ্যাড করে দিই তোমার গল্পে, যাতে বারবার কষ্ট পোহাতে না হয়। মেয়েটার কণ্ঠ যেন বারবারে রহস্য প্রকাশ পাচ্ছে। কে আপনি? অনামিকার কণ্ঠ কাঁপে। মেয়েটি হালকা হেসে বলে, আমার নাম বর্তমানে অনিমা, তবে আমি আসলে অনামিকা। তুমি যে নামে বাঁচছ সে নাম, সে পরিচয়টার আসল মালিক আমি। তুমি জাস্ট আমার সাবস্টিটিউট। ফাজলামো করছেন? অনামিকা চোখ বড় করে তাকায়, তবু গলায় একটা আত্মবিশ্বাস কাজ করে। তোমার সঙ্গে ফাজলামো করার মতো সম্পর্ক তো নেই, তবু সন্দেহ থাকলে খোঁজ নিয়ে দেখতে পারো, ডিএনএ টেস্ট করিয়ে দেখতে পারো। তুমি ওই বাড়ির কেউ নও। আর নির্ঝর, সে তো কখনো তোমাকে চায়নি, চাওয়ার প্রশ্নই ওঠে না। তার হৃদয়ে বরাবরই আরেকজনের নাম লেখা, তার প্রথম ভালোবাসা সায়নী। কথাগুলো যেন ছুরির মতো গেঁথে যায় অনামিকার বুকের ভেতর। তার চোখে নেমে আসে গাঢ় অন্ধকার, ঠিক যেমন বাইরের প্রকৃতি। মেয়েটি অবাক হয়। খারাপ লাগে জানো, তুমি সবখানে দ্বিতীয়, সব কিছুর পরে এসে কিছুই পাও না, হেরে যাও।
ভালোবাসায়, পরিবারে, এমনকি নিজের পরিচয়ও। এই মুহূর্তে তার অনিমা ঘুরে দাঁড়ায়। বৃষ্টির ছায়া তাকে ধুয়ে দেয়। অনিমিকা পেছন থেকে ফিসফিসিয়ে বলে, আমি কারো সাবস্টিটিউট হতে আসিনি। কিন্তু ততক্ষণে মেয়েটি হেঁটে চলে গেছে, ছাতা নিচে দাঁড়িয়ে আছে। বৃষ্টির কুয়াশায় পেছনে পড়ে থাকে অনিমিকা। একটা প্রশ্নবিদ্ধ পরিচয়, একটা ভাঙ্গা হৃদয়, আর এক পশলা নিঃশব্দে কান্না নিয়ে। বৃষ্টিটা থেমে গেছে, কিন্তু অনিমিকার পায়ের নিচে কাদা এখনো শুকায়নি। সে হাঁটছে যেন গন্তব্যহীন। হাতে ছাতা নেই, মনের ছায়া ক্যানভাসে রাস্তা, তার প্রতিচ্ছবি কাঁপছে, ঠিক যেন তার পরিচয়। একটা পুরনো ধুলোমাখা পার্কের বেঞ্চে বসে আছে সে। শরীরটা কেঁপে উঠছে, তবুও ভেতরের শূন্যতায় যেন বেশি ঠান্ডা। হঠাৎ পেছন থেকে আসা শব্দটা যেন বাতাসে ভাসছে। না, আকাশে কেউ নেই, তবু কণ্ঠস্বরটা বলে ওঠে এক নারী কণ্ঠ। নিজের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না অনামিকা। সে তাকায়, মাথায় ঘোমটা দেওয়া সাদামাটা শাড়ি পরা এক বৃদ্ধা। চোখ জোড়া যেন সব কিছু দেখছে, সব কিছু জেনেছে এমন। অনামিকা বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলো, আপনি কে? বৃদ্ধা হেসে বলে, আমি তোর জীবনের সেই কোণ যেখানে দাঁড়িয়ে আমরা ভুল শুনে চলি। তুই এখন শুধু নিজের পরিচয় নয়, নিজের সাহসটাকেও প্রশ্ন করছিস। আমি তো সবকিছু ভালোবাসা দিয়েই জিততে চেয়েছিলাম, তাহলে হারলাম কেন? কারণ ভালোবাসা দেওয়া শেখে সবাই, কিন্তু নিজের অস্তিত্ব রক্ষা করতে শেখে কজন? তুই শুধু প্রেম খুঁজেছিস, নিজের গুরুত্ব ভুলে গেছিস। কঠোর হতে শিখিসনি তুই। অনামিকা চুপ করে থাকে। দূরে একটা ছোট বাচ্চা ভিজে জামা গায়ে হেসে খেলছে, যেন জীবনের ব্যথা ওকে স্পর্শই করেনি। যে নিজেকে ভুলে ভালোবাসে তাকে সবাই ভুলে যায়। একটা দীর্ঘ মুহূর্তের নীরবতা। অনামিকা নিচু গলায় বলে, তাহলে আমি কি করব এখন? আমি তো নিজেকেই চিনি না। বৃদ্ধা হেসে বলল, সব দুঃখকে ভুলে এখন থেকে শুধু নিজের ভালোবাসার চেষ্টা কর। অন্যদের কথায় মন খারাপ করিস না। পরিশেষে নিজের ভালোবাসার উপর বিশ্বাস রাখ। তবে কি আমার জীবনে তৃষা মিলবে? বৃদ্ধা ছোট্ট করে জবাব দেয়, মিলবে। পরক্ষণে সে উঠে দাঁড়িয়ে হেঁটে চলে যায় ধোঁয়াশার পথে। শুধু রয়ে যায় অনামিকার ভেতরটা হালকা হওয়ার এক অপার ব্যথা। সে নিঃশব্দে বসে থাকে কিছুক্ষণ। মাথার মধ্যে ভেসে ওঠে বৃদ্ধার প্রতিটা কথা। ভালোবাসা দেওয়া শেখে সবাই, কিন্তু নিজের অস্তিত্ব রক্ষা শেখে কজন? চোখের কোণে আবার ভিজে আসে, তবে এবার সেটা নিজস্ব কান্না নয়, বরং নিজের প্রতি এক ধরনের মমতা, এক ধরনের পুনর্জন্ম। আকাশে হালকা সোনালি আলো ফুটেছে। বিকেলে পড়ন্ত রোদটা যেন এক টুকরো সাহস হয়ে এসে পড়ে আছে মুখে। হঠাৎ তার চোখ পড়ে পাশের বেঞ্চে। কাঠের খোদাই করা একটা লাইন, আঁকাবাঁকা অক্ষর, কিছুটা মুছে ফেলা, তবু পড়া জায়গা। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ যাত্রা, নিজেকে খুঁজে পাওয়ার যাত্রা। অনামিকার চোখে একরাশ স্নিগ্ধতা, ঠোঁটে এক টুকরো হাসি, অঙ্গীকার। সে আজ একা, তার চারপাশে ধোঁয়াশা, শুধু সে ভয় পাচ্ছে না। ছেলেটা পড়ে থাকা বৃষ্টির জল, কাদামাটি, কুয়াশা। সেজন্য সে আগামীকাল কি হবে সে জানে না, আগামীকাল কি হবে জানে শুধু আজ সে ভেঙেছে, আর সেই ভাঙ্গন থেকেই জমা নিচ্ছে নতুন এক অনামিকার মতো, নিজের মতো করে, নিজের নামেই একটা নতুন নাম যাত্রা। হলরুমে আজ যেন একটা অদ্ভুত উত্তেজনার স্রোত বইছে। পরক্ষণেই উপস্থিত নীলিমা বেগম, আহসান আহমেদ, মোহনা, মায়া, নিচ্ছর, অনামিকা, বিথি বেগম এবং নেহাল আহমেদ। অনুবের ঠিক এক পর্যায়ে গাড়ি দেখে অদ্ভুত এক গম্ভীরতা। সামনের টেবিলে ধোয়া ওঠা চা থমকে গেছে, যেন সেই কাপগুলো অপেক্ষা কোনো এক বোধহয় আজ সকালকে স্তব্ধ করে দিবে। নীলিমা বেগম কপালে আঁচল তুলে বলেন, তাড়াতাড়ি বল, আমাদের রান্নাবান্না বাকি আছে। দিনের আলো থাকতে থাকতে কাজ সেরে ফেলতে হয়, সেটা তুই তো জানিস। অর্ণব হাসে না, চিৎকারও করে না, শুধু গাল নামিয়ে বলে, মা, তুমি শখ নিতে পারবা তো? আচমকা নীলিমা বেগম থমকে যান।
তার মুখে চিন্তার ছাপ। কি বলতে চাস তুই অর্ণব? আহসান আহমেদের গলা শক্ত করে বলে ওঠেন। হেয়ালি করছো কেন? আসলে কথা বলো অর্ণব। সবাই বসে আছি তো তোমার কথার জন্য। সবার চোখে তখন অর্ণবের দিকে একটা নিস্তব্ধতা, যেন কারণ নিঃশ্বাস পর্যন্ত শোনা যাচ্ছে না। অর্ণব বুক ভরা শ্বাস নিয়ে ধীরে ধীরে বলে, আমাদের ছোট্ট অনুকে খুঁজে পেয়েছি বাবা। কথাটা শোনার সঙ্গে সঙ্গে নীলিমা বেগম উঠে দাঁড়িয়ে চলে যান। কি বললি? আমার অনু? আমার ছোট্টটা কোথায় ও? মোহনার মুখ তখন কেমন ফ্যাকাশে হয়ে যায়। মায়া কিছু বুঝে উঠতে না পেরে কৌতূহল নিয়ে চেয়ে থাকে অর্ণবের পানে। আচমকা স্বাভাবিক এভাবেই দাঁড়িয়ে রয়, তার ভিতরে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। আহসান আহমেদ চোখ মুখ কিউচকে জিজ্ঞাসা করেন, কখন, কোথায়? সে তো বহু বছর ধরে নিখোঁজ। অর্ণব এবার ধীরে ধীরে বলে, হ্যাঁ বাবা, কিন্তু অনু আর আগের মতো নেই। ও এখন অন্য এক জগতের সদস্য, অন্ধকার জগতের। মাফিয়া, চাঁদাবাজি, এমনকি তার গলা একটু কাঁপে। হত্যার অভিযোগও আছে ওর বিরুদ্ধে। ঘরটা হঠাৎ যেন গলা টিপে ধরা নীরবতায় ঢুকে যায়। নীলিমা বেগম পেছনে হেলে পড়েন, সোফায় চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। না না, আমার অনু এমন হতে পারে না। ছোটবেলায় কত শান্ত ছিল, ছোট ছোট পায়ে হেঁটে ছুটে আসতো আমার কোলে। সে আমার অনু, সে খারাপ হতে পারে না। আহসান আহমেদ নিচু গলায় বলেন, মেয়েটা হারিয়ে গিয়ে তো খারাপ হলো, আমারই তো দোষ হয়তো। জজ হয়ে কত শত্রুই তো জুটিয়েছিলাম, এজন্যই ওকে হারিয়েছি। আজ কিনা আমার মেয়ে আমার সামনে অপরাধী। নেহাল আহমেদ দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমাদের ছোট্ট অনুকে হারানোর পর তাকে ফিরে পাওয়ার আশাই তো নিভে গিয়েছিল। ও যে ফিরে এসেছে এটাই তো অনেক, যদিও ও আগের সেই অনু নেই। তখনই বর্ষণ আস্তে করে বলে ওঠে, হয়তো ভালোবাসা ওকে পাল্টাতে পারে, ওর দোষ আছে, কিন্তু আমাদের দায়ও আছে। হলরুমে তখন থমথমে নীরবতায় চেয়ে যায়। সময় যখন থমকে গেছে, তখন সবার দৃষ্টি আর শ্বাসের ভারে। কেউ চোখ সরাচ্ছে না, কেউ কথাও বলছে না। অর্ণব দাঁড়িয়ে আছে এক কোণায়, চোখের কোণে কঠিন শান্তি, কণ্ঠে দায়বদ্ধতার ভার। এদিকে নীলিমা বেগম সোফায় বসে কাঁদছেন, অন্যদিকে রায়ান আহমেদ হাত জোড়া ঠোঁটে ঠেকিয়ে নির্বিকার হয়ে তাকিয়ে আছেন মেঝেতে। ফলে বিথির কপাল তার কপালে হাত দিয়ে বসে আছেন। নিহাল আহমেদ এক কোণে বসে চোখ বন্ধ করে রাখলো, মুখে তীব্র চিন্তার ছায়া স্পষ্ট। সেই নিস্তব্ধতার ভিতরেই অর্ণবের চোখে কিছুটা কোমল হয়, তার চোখে তার ঠোঁটে মৃদু সংকেত। এখন তোমাদের সবাইকে একটা মানুষের সাথে পরিচয় করাতে চাই, যে একসময় আমাদের পরিবারের প্রাণ ছিল। একটি চুপচাপ পদধ্বনি ভেসে আসে সামনে দরজা থেকে। টিক 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 টিক, জুতো জোড়া ধীর কিন্তু দৃঢ় শব্দ যেন সবার হৃদস্পন্দনকে ছাপিয়ে শোনা যায়। দরজা খুলে যায় ধীরে ধীরে। পরক্ষণেই একটি মেয়ে ভেতরে প্রবেশ করে। হ্যাঁ, এটাই তাদের অনু, যে আজ বড্ড বড় হয়ে গিয়েছে। তার আগেও মুখের সেই ছোট্ট অনুচ্ছায়া কোথাও নেই। কাঁধে একটা ছোট্ট ব্যাগ, আর চোখে আছে এমন এক শূন্যতা, যেন হাজার যুদ্ধ পেরিয়ে এসেছে সে, কিন্তু একটাও জয়লাভ করেনি। নীলিমা বেগম এক ঝটকায় তাকে চিৎকার করে ওঠেন, অনু, আমার অনু, মা তুই, সত্যি তুই? তিনি উঠে দাঁড়িয়ে মেয়েটার দিকে ছুটে আসেন, কিন্তু অনিমা যে এখন অনু নাম শুনলেও চমকে ওঠে না, এক পা পিছিয়ে যায়। দয়া করে ছুবেন না আমাকে, আমি আপনাদের সেই অনু নই, এখন আমি অন্য কেউ। নীলিমা বেগম থমকে যান, তার চোখে জল ভরে যায়। একটা বার মা বলে ডাক না, এমন কেন করছিস তুই? অনিমার চোখ কাঁপে, সে মুখ ফিরিয়ে নেয়। অর্ণব সামনে এগিয়ে এসে বলে, অনু, আমরা তোর পরিবার। আমাদের থেকে দূরে গিয়ে যা হবার হয়েছে, কিন্তু আমরা তো আজকে তোকে ভালোবাসি, তোকে ফিরিয়ে নিতে চাই। এখনও মুখ ফিরিয়ে থাকবি? তুই তো ফিরতে চেয়েছিলি। আহসান আহমেদ ধীরে ধীরে বলে, আমি জানি তুই ভুল পথে চলে গেছিস, কিন্তু সে তো তুই ইচ্ছে করে করিসনি। আমরা তোকে আগলে রাখতে পারিনি, আমাদের দোষও তো কম না। এখন না হয় নতুন করে শুরু কর,
এখন আর তোকে হারাতে চাই না। অনব এবার মুখ তুলে চেয়ে দেখে সবার দিকে, চোখ দুটো কেমন যেন ঝাপসা। তোমরা সবাই জানো আমি কোথায় ছিলাম, কি করেছি। আমি নিজেকে মানুষ মনে করি না আজকাল। পাপ আর প্রতারণায় মিশ্রণে গড়ায় আমার দিন রাত্রি। তোমরা সবাই আলোর মানুষ আর আমি শুধু আধার। আমি তোদের আলো নষ্ট করতে চাই না। বর্ষণ ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলে, আদারে থেকেছিস বলেই তো আলোয় ফেরা দরকার। তোকে পাল্টানোর দায় শুধু তোর না, আমাদেরও। পরিবার মানেই তো এই, একে অপরকে আঁকড়ে ধরা, হারিয়ে গেলে খুঁজে ফিরিয়ে আনা। বিথি বেগম তখন খুব ধীরে ধীরে এসে অনিমার সামনে দাঁড়ায়। তার গলায় কোনো ঝাঁজ নেই, শুধু দীর্ঘশ্বাস। তোর ফিরে আসাটা আমাদের কাছে ঈদের চাঁদের মতো। কত বছর আমরা তোর অপেক্ষা করেছি জানিস। আজ যদি তুই থেকেও দূরে থাকিস তাহলে এই ফিরে পাওয়ার কি মানে? অনিমার চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ে। সে এবার ধীরে ধীরে এগিয়ে এসে নীলিমা বেগমের সামনে দাঁড়ায়। চোখে জল, কিন্তু ঠোঁটে এক টুকরো শান্তি। আমি ফিরে এসেছি, যদিও আমি ভাঙ্গা, তবুও যদি কেউ জোড়া লাগাতে পারে সেটা শুধু পরিবারই পারে। আমি চেষ্টা করব, সত্যি বলছি। নীলিমা বেগম এবার অনামিকা জড়িয়ে ধরেন। কান্না তার ভালোবাসার এক অপূর্ব মিশ্রণে ঘন্টা আবার নীরবতা নিতে শুরু করেছে। অনামিকা দীর্ঘশ্বাস ফেলে সকলের পানে চেয়ে, তাহলে গতদিনের সব কিছু সত্য। হুট করে আজ জানলে হয়তো রিয়্যাক্ট করতো সে নিজেই, কিন্তু আজ হবে না। সকলের পুণ্যমিলনের তৃপ্তি এবং আনন্দ ভরে উঠেছে, কিন্তু হৃদয় চাপে পড়ে থাকা যেন এক গোপন দীর্ঘশ্বাস বলছে, এসব তোর না, আসল জন ফিরে এসেছে। এখন সব কিছু ফিরিয়ে দিয়ে চলে যেতে হবে। হলরুমটা তখন উৎসবের আবহে মুখর। অনুর ফিরে আসার আনন্দ, সবার চোখে মুখে চেনা উচ্ছ্বাস। কেউ তাকে জড়িয়ে ধরেছে, কেউ পুনরায় কথা মনে করিয়ে হাসছে। সবার চা কফি নিয়ে বসা, গল্পে আড্ডায় মত্ত। সেই সময় হঠাৎ করে বর্ষণে গম্ভীর কণ্ঠ ভেসে এসে বলে, আমিও একটা কথা বলতে চাই, যেহেতু সবাই একসাথে আছো বলেই দেই। কথাটা শুনে হলরুমে যেন এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। চুপচাপ কিছু সময় গোল সবাই। অর্ণব একটু হেসে বলল, কি বলবি চটপট বলে ফেল। নিশ্চয়ই নতুন কোনো প্ল্যান মাথায় আসছে যেটা ফল দিতে চাচ্ছিস। বর্ষণের গাল হালকা হাসলো, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত রকমের চাপা আতঙ্ক। দীর্ঘশ্বাস নিয়ে বলল, আমি সিরিয়াসলি একটা কথা বলতে চাচ্ছি, জানি না কিভাবে নেবে তোমরা। এখন না বললেও ভবিষ্যতে জানবেই। তার চোখ গিয়ে স্থির হলো বিথি বেগমের চোখে। ধীরে ধীরে এসে তিনি মায়ের হাত দুটো ধরে কাপা গলায় বলল, মা, আমি তোমার সন্তান নই। তুমি যাকে ছেলে বলে আগলে রেখেছো সে আসলে তোমার মৃত সন্তানের জায়গায় রাখা এক মাতা পিতা দ্বারা ত্যাগকৃত সন্তান। চারপাশে থমথমে নীরবতা। তোমার এবং আমার জন্মদাত্রীর একই দিনে ডেলিভারি হয়েছিল। আমার জন্মদাত্রী আমাকে চাননি, তাই জন্মের সময় তোমার মৃত সন্তানের জায়গায় আমাকে রেখেছিলেন। আর তুমি আমাকে তোমার ছেলে বানিয়ে নিয়েছিলে, আমাকে পরিচয়, পরিবার, ভালোবাসা দিয়েছিলে। আমার একটা যমজ ভাইও ছিল, তাকে আমার জন্মদাতা রেখে দিয়েছিল জোর করে। আমার জন্মদাত্রীর অনিচ্ছা সত্ত্বেও সেই ভাই, সে আর কেউ না, নির্ঝর আমার ভাই এবং অনামিকার মনের মানুষ। বর্ষণের গলা কেঁপে উঠল। পুনরায় দীর্ঘশ্বাস ফেলে নির্ঝর বলা শুরু করলো, আমি জানি ও মোস্ট ওয়ান্টেড একজন অপরাধীর ছেলে, নির্জন শিকদারের। জানি ছোটবেলা থেকেই ও অবহেলায় বড় হয়েছে। রাগ, অভিমান, একাকিত্ব ওকে অনেক ভুল পথে টেনে নিয়ে গেছে। কিন্তু আমি যা বলছি সেটা বিশ্বাস করো, ওর মধ্যে এখনো একজন ভালো মানুষ বেঁচে আছে। ও ভাঙা, কিন্তু সম্পূর্ণরূপে নষ্ট নয়। বাতাস যেন থমকে গেছে। সে নিস্তব্ধতা ভাঙল অর্ণব। তুই ঠিক কি বলতে চাচ্ছিস বর্ষণ? বর্ষণ শান্তভাবে তাকিয়ে বলল, আমি চাই তোমরা নির্ঝরকে গ্রহণ করো অনামিকার জন্য। ও মানুষটা খারাপ নয়। অনামিকা ওর সঙ্গে সত্যি সুখে থাকবে এই বিশ্বাস নিয়ে বলছি। সবাই যেন হতবাক, কারো মুখে কোনো কথা নেই। অথচ এই মুহূর্তে সবচেয়ে চুপচাপ মানুষটা অনামিকা। সে চুপ করে শুনছিল প্রতিটা শব্দ, প্রতিটা সত্যি, প্রতিটা কষ্ট।
তার চোখে কখনো ঝাপসাপ। নিজের মনে সে ফিসফিস করে বলে, নির্ঝর, উনি কি আদৌ আমায় চান? বর্ষণ ভাই যা যা করেছে সেটা কি আদৌ আমাদের দূরত্বের অবসান করতে পারবে? আমাদের দূরত্ব যে অসীম। সবার আড়ালে সে ধীরে ধীরে বেরিয়ে যায় নিঃশব্দে। এদিকে বিথি বেগম বর্ষণকে বুকে টেনে নেন। দু চোখে কান্না ঝরছে, শুধু ঠোঁটে হাসি। তুই কে সেটা আমার জানার বিষয় না। আমি শুধু জানি তুই আমার কলিজার টুকরো। তুই আমার ছেলে ছিলি, ছেলেই থাকবি। জন্ম না হোক, ভালোবাসা তো আমার মায়ের মতোই ছিল। নেহাল আহমেদ এসে পিঠে হাত রাখলেন ছেলের। বোকা ছেলে, জন্ম পরিচয় সম্পর্ক ভাঙে না। তোকে আমরা যে ভালোবাসা দিয়েছি তাতে ফাটল ধরাবার কোনো কিছুই নেই। তুই আমাদের ছেলে। আর নির্ঝর যদি তোর ভাই হয় তাহলে সেও আমাদের আপনজন। তো নীলিমা বেগম একটু হেসে বলেন, এখন পর্যন্ত আমাদের বাড়িতে দুটো ছেলে ছিল, আজ থেকে না হয় আরেকটা ছেলে অ্যাড হবে, ক্ষতি কি? আর অনামিকার খুশি তো আমাদের কাছে সবার আগে। যদি ওর খুশি নির্ঝরের সাথেই, তাহলে আমরা মেনে না নিয়ে পারি? আলো আধারি মাঝে দাঁড়িয়ে বর্ষণের চোখের জল, কিন্তু সেই জল যেন ক্লান্তি ধরায় না, বরং নতুন এক আশ্বাস, নতুন অনুভূতির শুরু। পেছন থেকে মায়া ফিস ফিস করে বলে, শুরুটা ভুল হয়েছিল ঠিকই, কিন্তু শেষটা মনে হয় ঠিক পথেই এগোচ্ছে। ঘড়ির কাঁটা ঠিক কতটা বাজে বোঝা যায় না। আলো আধারির খেলা ঘর জুড়ে জানালার পাশের পর্দা অল্প বাতাসে দুলছে, যেন প্রতীক্ষারও একটা শব্দ আছে। নির্ঝর সোফায় কর্নারে হেলান দিয়ে বসে, চোখে ক্লান্তি, ঠোঁটে নীরবতা। হঠাৎ কুটির থেকে হালকা পদচূর্ণের শব্দে আসে। নির্ঝরের কানে বাজে যেন অতীতের সুর। চোখ মেলে না, কিন্তু আনমনে হেসে ফেলে। আজ এত দেরি করে আসলে যে? মাঝখানে দুদিন আসুনি, তাই ভাবলাম হয়তো চিরতরে দূরত্ব বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছো। অপর প্রান্ত থেকে কোনো উত্তর আসে না। আগামীকাল সেই চঞ্চল হাসি, ঝঞ্ঝাট সব অনুপস্থিত। বদলে এক পরিচিত চেনা কণ্ঠ কিভাবে ভেসে আসে। নির্ঝর, আমাকে কি আরেকটু সুযোগ দেওয়া যায় না? মুহূর্তে নির্ঝরের চোয়াল শক্ত হয়ে যায়। সে উঠে দাঁড়ায়, যেন শব্দের ভারে ভেঙে গিয়েছে তার নির্ভরতার দেওয়াল। তোমাকে এখানে আসার পারমিশন কে দিয়েছে? জানো না, ঝড় থেকে একবার বেঁচে ফেরা যায়, তবে দ্বিতীয়বার যেচে যাওয়া বোকামি। চোখে কঠোরতা, গলায় শীতল বিষ। দেওয়ালের পাশে দাঁড়িয়ে থাকা শায়নিকে আজ কেমন অসহায় দেখায়। ঠোঁট টিপে তার চোখ ভিজে যায়। সরি নির্ঝর, আমি পারছি না আর। আমার ভিতরটা কেমন করে উঠছে বারবার। সত্যি তোমায় ঠকিয়ে ভালো করিনি আমি। প্লিজ একটা সুযোগ দাও। আমি জানি এখনো তোমার হৃদয়ে আমি কোথাও আছি। নির্ঝরের চোখে বিদ্যুৎ খেলে যায়, কিন্তু সে শান্ত থেকে বলে, নির্ঝর শিকদার সকলকে একটা সুযোগ দেয় কেবল, দ্বিতীয় সুযোগ দেওয়ার প্রশ্নই আসে না। তোমায় ভালোবেসে একবার প্রতারণা পেয়ে আবার পাওয়ার শখ আছে নাকি আমার, যে আরেকটা সুযোগ দিব? শায়নির গলা কেঁপে ওঠে, কিন্তু সে প্রথমে যায় না। তবে কি অনামিকা নামের মেয়েটিকে জীবনে স্থান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছো? আমার জীবন নিয়ে তোমাকে ভাবতে হবে না। আর একটা কথা শুনে রাখো, আমি তোমাকে আর ভালোবাসি না, ঘৃণা করি। তুমি আবার আমার জীবনে আসতে পারবে এমন কল্পনা করলে এটা তোমার বোকামি হবে। আর অনামিকা, সে আমার কাছে ভিন্ন রকম, যা তোমার কাছে ব্যাখ্যা করার প্রয়োজনও বোধ করছি না আমি। বেরিয়ে যাও বলছি। অন্যথায় আমাকে যদি তোমায় বের করতে হয়, তখন হয়তো জীবন নিয়ে আর বের হতে পারবে না। বললাম, আমি কি সত্যি ওকে ভালোবাসতাম? তাহলে এত সহজে কি করে ফিরিয়ে দিলাম? না, হয়তো এটা ভালো লাগা ছিল এবং অপর প্রান্ত থেকে ভালোবাসা পাওয়ার লোভ ছিল, যেটা প্রতারণার দ্বারা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। অনামিকা কি তাহলে সত্যিই চিরতরে দূরত্ব বাড়ানোর সিদ্ধান্ত নিল? কি মরার ঘুম ঘুমাস? ওসব বাদ দে। অনামিকা কি তোর বাসায় গিয়েছে? মানে ও কি বাসায় নেই? আমার এখানে তো কয়েকদিন ধরেই আসে না। কাল অনু ফিরেছে। সবাই এতটাই ব্যস্ত হয়ে পড়েছিল ওকে ঘিরে যে কেউ খেয়ালই করলো না অনামিকাকে। আমিও ভেবেছিলাম কিছুক্ষণ একা থাকুক, একটু নিজের মতো, কিন্তু সকালে মায়া গিয়েছিল ওর ঘরে, ঘর ফাঁকা। আমিও খুঁজে দেখলাম কোথাও নেই, তাই তোকে কল দিলাম। ভাবছিলাম যদি তোর এখানে যাই, কিন্তু এখন তো চিন্তাই হচ্ছে ও আবার আবেগে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললো না তো।
তোদের মতো মানুষ একা থাকলে কেমন আবেগে ভাসিস সেটা তো জানি। মেয়েটা নিঃসঙ্গ কি না? না, এভাবে চলবে না। অনামিকাকে খুঁজে বের করতেই হবে, যে কোনো ভুল হবার আগেই। আমারই দোষ। আমি ওকে এমন কিছু কথা বলেছিলাম যেটা ওর মনে লেগে যেতে পারে, হয়তো সেই জন্যই চলে গেছে। কি বলছিস তুই? আর তুই কিছু বলছিস বলে ও এমন করে যাবে, এটা ভাবছিস কিভাবে? না মানে আমি আসলে ভেবেছিলাম ও জায়গায় এতদিন আমি থাকলে হয়তো আমি বিষয়টা সহজে গ্রহণ করতে পারতাম না। আমি তো নতুন এসেছি, আর ওকে তো তোমরা ছোটবেলা থেকে চেনো, ভালোবাসো। ওর জন্য যদি আমাকে ভালো না বাসো তোমরা, কিন্তু আমি বলছিলাম আমি ভুল করে ফেলেছি, সরি। অনামিকা এমন নরম নয় অনিমা। ওর মনে অনেক শক্তি, অনেক ধৈর্য। আবেগে ভেসে একজনের কথায় এতদিনের পরিবারের ভালোবাসাকে উপেক্ষা করে চলে যাবে, এটাও স্বভাব না। হয়তো ওর নিজেরও কিছু চাল ছিল মনের ভিতরে, হয়তো মাইন্ড ফ্রেশ করতে গিয়েছিল কোথাও, ফোনটাও তো বন্ধ। কিন্তু কোথায় গেল সে? কোথাও তো কোনো কুলো রেখে যায়নি। ও তো এমন হুট করে গায়েব হবার মেয়ে না। আমি শুধু আমার অনুভূতিটা বুঝতে গিয়ে ভুলভাবে বুঝিয়েছিলাম। আমি চেয়েছিলাম আমার উপস্থিতিটা সে যেন হালকাভাবে না নেয়, কিন্তু আমি বুঝতে পারিনি আমি নিজেকে তাকে হালকাভাবে নিচ্ছি। আমার শব্দগুলো বড্ড ভুল ছিল। ভুল আমাদের সবারই হয় অনু। তুই নতুন এসেছিস, তোর আবেগ সত্যি, কিন্তু আমাদের অনামিকা হারিয়ে গেলে আমরা সবাই নিজের একটা অংশ হারাবো। আমার সংসারে কোনো না কোনো অশান্তি লেগেই থাকে। অনুকে পেলাম, কিন্তু এখন অনামিকাকে নিয়ে চিন্তা হচ্ছে। অর্ণব, সব জায়গায় খোঁজ লাগাও, মেয়েটা কোথায় গেছে। বর্ষণ তো খুঁজতে বের হলো, তাও এখনো খোঁজ নেই। আমরা তো প্রায় গোটা শহর খুঁজে ফেললাম, ও কোথায় গেল বর্ষণ? ও কোনোদিন এরকম করে চলে যায় না, কিছু একটা হয়েছে নির্ঝর। বাহ, একজন মেয়ের জন্য দুই ভাই এত উদ্বিগ্ন হয়ে পড়েছো। অনামিকার গায়েব হবার পেছনে আপনার কোনো হাত নেই তো? হাত থাকলেই বাকি, চাইলে তাকে উড়িয়ে দিতে আমার হাত একটুও কাঁপবে না, এটা তো জানোই। কিন্তু এটুকু বলতে পারি, যেখানেই আছে সেফ আছে এখনো। আপনি অনামিকার কিছু হলে কিন্তু এবার আপনাকে ছেড়ে কথা বলবো না। বর্ষণ, তুমি তো বোনের খোঁজে হন্যে হয়ে ঘুরছো, কিন্তু বউটা ঠিক আছে কিনা সেটা একবারও খোঁজ নিয়েছো? কি বলেছেন আপনি? কি শুরু করেছেন এসব? একজন বাবা হয়ে আপনার কি একটুও মন গলছে না? কেউ ছেলেদের জীবন নিয়ে এরকম খেলতে পারে? তোমরা ছেলেই বা কবে হলে আমার, যেখানে তোমরা নিজেরাই আমায় বাবা বলেই মানো না? আপনি বাবার মতো কখনো কিছু করেছেন? আপনার কোনো কাজেই পিতৃত্বের ছাপ নেই, তাই তো আপনি আমাদের হৃদয়ে জায়গা পান না। আপনি আসলে চান কি? অনামিকাকে গায়েব করে কি বোঝাতে চাইছেন আপনি? আমি চাই তোমরা আমার মতো হও। এই মায়া ভালোবাসা সব ফাঁকি, এগুলোই আটকালে ছিঁড়ে যাবে। আমি তো এসব কেটে এসেছি বহু আগেই। ভালোবাসা যত দেবে ততই দুর্বল হবে। আমি চাই না আমার উত্তরসূরি দুর্বল হোক। আর যদি অনামিকার সত্যিই খোঁজ চাও, তাহলে দাম দিতে শেখো। এই লোক বাড়াবাড়ি করে ফেলছে। এইবার ছেলের হাতে যদি ওনার পতন হয় তবে কিছু করার থাকবে না, বললাম। ওনার জন্যই বরাবর আমি সব কিছু থেকে পিছিয়ে আপোষ করেছি। আর না, এইবার আর ওনার ইচ্ছাতে চলবে না। নির্জন, আমি তোমাকে ভালোবাসি না। তুমি আমাকে জোর করে তোমার সংসারে রেখেছ, কিন্তু আমার মন তোমার সঙ্গে নেই, আর না কখনো থাকবে। প্লিজ আমায় যেতে দাও। কেন? আমি তো তোমার জন্য সব ছেড়েছি নয় না, তো কিসের জন্য থাকবো না? তুমি, তোমার স্পর্শ, তোমার ঘর, তোমার ঘ্রাণ, সব কিছুই আমার কাছে ঘৃণা। তোমার অস্তিত্বের প্রতিটা অংশকে আমি ঘৃণা করি। আমি জানি একসময় খারাপ ছিলাম, কিন্তু তুমি আসার পর আমি তো সব বদলাতে চাইছি। আমি তো চেষ্টা করছি একটু একটু করে তোমার জন্য মানুষ হতে। তুমি আর মানুষ? তোমার রন্ধে রন্ধে যে বিষ মিশে তা ধুয়ে গেলেও শরীর থেকে গন্ধ যাবে না। তুমি ভালো হও খারাপ হও তাতে কিচ্ছু যায় আসে না। তুমি বদলাতে পারবে না, কখনো না। নয় না, তোমার ভিতরে আমার প্রতি এতটা ঘৃণা কেন? আমি কি এত বছর কম ভালোবেসেছি তোমাকে, নাকি কিছুর কমতি রেখেছি? তাও এমন অবাধ্য হচ্ছ কেন? এত অবাধ্য হয়ে আমার ভেতরকার পশুটাকে জাগিয়ে দিও না, নয় না? ধ্বংস হয়ে যাবে বললাম। তুমি নিশ্চয়ই জানো আমি যতটা ভালো তার চেয়ে বহুত গুণ বেশি খারাপও।
ভয় দেখাচ্ছ? হ্যাঁ, ধরে নাও তাই। মনে রেখো, এই নির্জনকে ছেড়ে কোথাও যাওয়ার চিন্তা করলে তোমার তো কিছু করতে পারবে না, তবে যে তোমাকে সঙ্গ দিবে তাকে ধ্বংস করে আবার সেই অন্ধকার জগতের রাজা হয়ে উঠবো আমি। তখন কি হবে আমি নিজেও জানি না। তুমি কখনো বদলাবে না। কেউ কখনো চিরকাল এরকম থাকে না, সবাই বদলায়, তবে সামনের ব্যক্তির তা মনে রাখতে হয়। বারবার অতীত টানতে নেই। এত অপছন্দ হলে ছেড়ে দিচ্ছ না কেন? ভালোবাসলে মানুষ বেহায়া হয়ে যায়, নয় না? অপমান, লাঞ্ছনা, ঘৃণা সব সয়ে নিতে পারে। আমিও হয়তো এই তালিকার অন্তর্ভুক্ত, কিন্তু তোমার প্রতিটা তিরস্কারও আমার কাছে উপহার মনে হয়। হয়তো আমি ভালোবেসেছি একটু বেশি। আচ্ছা, সব বাদ, অন্তত আমাদের সন্তানের দিকে চেয়ে আমার সঙ্গে থাকো। এক সন্তানকে না হয় দিয়েছো, একজন মৃত সন্তানের জননীকে, যাতে তার কষ্ট না হয়, কিন্তু আরেক সন্তান তো আছে, বলো, ওকে কি আমরা একটা সুন্দর জীবন দিতে পারি না? না, কখনোই না। ওর দিকে তাকালেই তোমার কথা মনে পড়ে, তাই আমি ওকে কখনোই মায়ের মতো ভালোবাসবো না। ও তো তোমারও অংশ। তুমি ওর ভিতরে কি কেবল আমাকেই দেখো? কেন ভালোবাসা নেই আর তোমার ভিতর? না, নেই। ও সেই অন্ধকার জগতের পথেই পা বাড়িয়ে তোমার ন্যায় ধ্বংস করবে। নয় না, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। নাও, এবার সম্পূর্ণ বাড়াবাড়িটা করে ফেললাম। ডিভোর্স পেপারে সাইন নিয়ে নিয়েছি খানিকক্ষণ আগেই। এখন তোমার চ্যাপটাও ক্লোজ করে দিলাম। বাই। কি ভাবছেন মিস্ট্রি আঙ্কেল? আপনি কি ওর দুঃসম্পর্কের খালু লাগেন? দেখেন, ওর জন্য আমাকে আনছেন, এখন আমার জন্য আমার আপুকে আনুন না। আঙ্কেল প্লিজ প্লিজ আনলে কিন্তু মন্দ হয় না। আনুন, মজা হবে। আমার বরের মেলায় হারিয়ে যাওয়া বাবা মেবি আপনি। আপনাদের দুজনের কিডন্যাপ করার স্টাইলটা একটুও ভালো না। আঙ্কেল, ও আঙ্কেল, আমার না একটা কুমিরের মতো কিউট বর আছে, ওরে তুলে আনেন না। ওই শালা এমনি আমাকে চায় না, এই কদিন হয়তো ভুলেই গেছে। তোমরা দুজনেই দেখছি পাগল। আমাদের বরগুলো পাগল, আমাদের জুটিগুলো সেই। যেমনটা ভেবেছিলাম, তোমরা পুরোই ভিন্ন। আপনার পরিচয় কি? আমাদের যেতে কখন দিবেন? এই, আপনি কি নিজের ছেলেদের সঙ্গে আমাদের বিয়ে দেওয়ার প্ল্যান করছেন নাকি? এমন করলে কিন্তু হবে না। আমরা দুজনেই বিবাহিত, আমার কুমিরের মতো কিউট বর আছে, আর মায়া ভাবির ভাল্লুকের মতো একটা কিউট বর আছে। আরে কুমির আর ভাল্লুক ভাই হয় কিভাবে? তোমাদের বড়রা তো টুইন। আরে আলাদা থাকতে থাকতে আলাদা হয়ে গেছে। তোমরা যাও, ঈদে ফেলে স্টাফদের বলবা, তবে এখন মুক্তি পাবা না। তোমাদের বড়রা আসুক, তারপর তোমাদের পাঠাবো। আপনি কি পরীক্ষা নেবেন নাকি ভালোবাসার? দেখেন, আমি কিন্তু এই পরীক্ষা দিব না, কারণ আমার জন্য এমনিই আমাকে ভালোবাসা তো দূরের কথা, চাই না। ফলে এই পরীক্ষায় আমি ডাব্বাই পাবো। আমার জন্য আসলেও আসতে পারে, কি জানি। পাগলি মেয়েরা, তোমাদের মতো সবাই হলে পৃথিবীটা একটু একটু হলেও সহনীয় হতো। হুট করে কিডন্যাপার আঙ্কেলের প্রশংসা করছেন, ব্যাপার কি? আমি তোমাদের মধ্যে জীবনের সেই দিকটা দেখি যেটা অনেক আগেই আমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। হাসি, দুষ্টুমি আর সেই নির্ভেজাল ভালোবাসা। নির্ঝর এবং বর্ষণের জন্য তোমরা যে উপযুক্ত তা বুঝতে বাকি নেই আমার। আপনি আমাদের দিয়ে কি করতে চাইছেন আঙ্কেল? চাইছি তোমাদের বড়রা তোমাদের জন্য কি করতে পারে সেটা দেখতে। আপনি তো দেখি সিরিয়াল ভিলেনের মতো কথা বলতেছেন, প্লটটাও কেমন ফিল্মি। তবে জানেন, আমার জন্য আসবে না, আমি জানি। মাঝে মাঝে মানুষকে চেপে ধরতে হয় তার নিজের অনুভূতি বোঝাতে। যদি তোমরা জন বা ময়রা ভাল্লুকটা যদি তোমাদের ভালোবাসে, তারা আসবেই, আর যদি না আসে তবে তবে কি আপনি আমাদের আপনার ছেলেদের সাথে বিয়ে দিয়ে দেবেন? আমি কিন্তু আর বিয়ে করব না বললাম। শোনো অনামিকা, জানি না কেন যেন তোমার মাঝে খানিকটা নিজের প্রতিচ্ছবি দেখতে পাই আমি। কখনো যদি নির্ঝর তোমাকে কষ্ট দেয়, তবে আমার কাছে এসো, আমি তোমার জন্য নির্ঝরকে বকবো। আচ্ছা বাবা, বাবা বললাম কেন জানেন? মনে হলো শ্বশুরবাড়ি যাচ্ছি, তার আগে বাবা আমাকে এসব বলেছেন। ওরা আসলে যুদ্ধ হবে, এর চেয়ে ভালো বাইরে থাকতে থাকতেই তোমরা চলে যাও। আর হ্যাঁ, ওদের বলবা তোমাদের বেঁধে রেখেছিলাম, খেতে দেই নাই। কিন্তু আপনি তো পেট ভরে খেতে দিয়েছিলেন। আমি জানি, ওরা তো জানে না। যাও চুপচাপ। আজব তো, কেউ কিছু বলছো না কেন? কেউ মরেছে নাকি? ছোট মানুষ একা একা বের হও কেন রাস্তায়? আজব, আপনার এই ছোট মানুষ পিচ্ছি শব্দগুলো ভাল লাগে না। সঠিক সময় বিয়ে হলে আমার মেয়ের সাথে আপনার বিয়ে দেওয়া যাইতো। হ
তোর বয়স তো 60। আরে না, আমার বয়স 81। আমার 180। আমি আর নির্ঝর দুধের শিশু তাহলে। আরে না, তোমার সদ্য জন্মানো বাবু। বর্ষণ, তুই ভাবে কি নিয়ে বাড়ি যা, গাড়ি নিয়ে। অনামিকার সাথে আমার কথা আছে। আমিও যাব। এই লোক বোধ হয় আজকে সত্যি মেরে ফেলার ধান্দায় আছেন। প্লিজ আমাকে একা ছেড়ো না, যেও না ভাইয়া। এত ভয় পাও? বাহ, অথচ তুমি স্বেচ্ছায় নিজেকে আমার জীবনের অংশ বানিয়েছিলে। আরে তখন তো আমার আবেগ কাজ করছিল, বিবেক কাজ করে নাই। এখন কি কাজ করছে? আবেগ বিবেক দুইটাই। দুটো একসাথে কাজ করে নাকি বোকা? আমার আবেগ ও বিবেক একত্রে সবসময় কাজ করে, হোক সেটা পাগল ছাগল মার্কা সিদ্ধান্ত। আমার সাথে বিয়ে করাটা কি পাগল ছাগল মার্কার সিদ্ধান্ত ছিল? আহ, তা কখন বললাম? আপনি আমার পায়ে পা লাগিয়ে ঝগড়া করছেন কেন? আমি তোমার পায়ে পা রাখলে তোমার পা থেতলে যাবে মেয়ে। উদ্দেশ্য কি আপনার? আমার সাথে এসো। অনামিকা, জানি কথাটা অদ্ভুত শোনাবে তোমার নিকট, তবে একটা জিনিস চাইবো, দিবে? বলেই দেখুন না, সামর্থ্য থাকলে নির্দ্বিধায় দিয়ে দেব। এত নরম হয়েও না, একটু কঠোর হয়েও। যদি কখনো তীব্রভাবে ভেঙে দেই তাহলেও তুমি হেসে উড়িয়ে দিবে। আমি তবুও আপনার সঙ্গে থাকবো, কেন জানেন? কারণ আমি জানি আপনি আর যাই হন প্রতারক হবেন না। জানো অনামিকা, ভালোবাসা ক্ষণিকের মধ্যেই হয় না। প্রথম দেখে যেটা হয় সেটা তো ভালোবাসা নয়, সেটা নিতান্তই মোহ আর আকর্ষণ। অবহেলিত দেয়ালও হাসে যখন কোনো ফুল তাকে ছুঁয়ে যায়। তাহলে আমি কোন কঠিন মানব? আমিও গলে যাই তোমার প্রতি। তোমার আচরণ আমায় তোমার মায়ায় জড়িয়ে যেতে বাধ্য করেছে। তবুও কেন বারে বারে তোমাকে ফিরিয়ে দিয়েছি জানো? কারণ আমার শত্রুর অভাব নেই। আমি চাইনি তারা আমার জন্য তোমার ক্ষতি করুক। আমি বলবো না আমি তোমাকে ভালোবাসি, কারণ এটা মিথ্যা। তবে আমি একটা সুযোগ চাইব, কারণ তোমার মাঝে আমি নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে পাই। লাস্ট একটা সুযোগ দিবে আমায়, প্লিজ? অনামিকা তৃপ্তির হাসি হেসে বলল, দিতেই পারি, তবে কথা দিতে হবে, নিজের কথা থেকে পিছু হবেন না। অনামিকার কথাই নির্ঝর হাসল এবং কথা দিল এবার আর পিছু পা হবে না সে। হয়তোবা এই পথেই তাদের নতুন করে পথ চলা শুরু হবে একসাথে। গাড়ি তার নিজ গতিতে এগিয়ে চলছে অজানার পথে। গাড়িতে অবস্থানরত দুটি মানুষের মধ্যে বিরাজ করছে হাসির মেলা। আপনি হাসছেন কেন? বর্ষণ সামনের দিকে তাকিয়ে বলল, তুমি হাসছো কেন? আপনি হাসছেন তাই হাসছি। বর্ষণ ভাবলেশীনভাবে বলল, আমি তো তোমার দেখা দেখি হাসছি। আপনি আর ভালো হবেন না, তাই না? বর্ষণ মুচকি হেসে বলল, কি করব বলো, তোমার কপালে তো আর ভালো বর নাই। মায়া আর চোখে বর্ষণের দিকে তাকিয়ে বলল, তার মানে আপনি ভালো না হওয়ার পেছনে আমার কপাল দায়ী? বর্ষণ ঠোঁট কামড়ে হেসে বলল, জি ম্যাডাম। তোর আপনার সাথে আর কথাই বলবো না আমি। আমার জানা মতে সবসময় তুমি আগে কথা বলা শুরু করো। মায়া মুখ ঘুরিয়ে বলল, চুপ, ওইটা পাস্ট, আগেরটা বাগে খাইছে, এখন থেকে নতুন নিয়ম চালু। বর্ষণ গাড়ি থামিয়ে মায়ের দিকে ফিরে আচমকা বলল, চুলগুলো এলোমেলো করে নাও, যেন মনে হয় ভেগে আসছো। মায়া ভুরুকুচকে জিজ্ঞেস করলো, আজব কেন? ওই নির্জন শিকদার যে এমন ভালো মানুষ কেউ তো আশা করবে না। তাছাড়া ওনার ভয়ঙ্কর সত্তাই সবার নিকট উজ্জ্বল থাকুক, এটাই ভালো হবে। আপনি কি ভাবছেন উনি ভালো জানলে মানুষ ওনার সিম্প্যাথির সুযোগ নেবে? তোমার ওসব দিয়ে কাজ নেই। আচ্ছা নির্ঝর, ওনার নাম কি? দেবর লাগে তোমার? যতই এরকম দেখতে হোক, তোমার বর সম্পর্কে সব খোঁজ রাখো। ওর সম্পর্কে জেনে কি হবে? বলুন না। নির্ঝর শিকদার। মায়া ভুরকুচকে বলল, মানে নির্জন শিকদার আপনাদের বাবা? বাহ, এই জন্যই তো বলি এত মিল কি করে। চুপ থাকো। বাড়ি যাবেন না নাকি? না, ভাবছি লং ড্রাইভে ঘুরি তোমার সাথে কিছুক্ষণ। এমনিতে ঘোরা হয় না তো। গেলে তো তুমি দলবল নিয়ে নাও। আমি কোথায় দলবল নেই, খালি আপুকে নেই, ফলে অর্ণব ভাই থাকে সঙ্গে, আর অনামিকাকে নেই মাঝে মাঝে। মানুষ নাকি পরিবারের জন্য পার্সোনাল স্পেস পায় না, অথচ আমি পার্সোনাল স্পেস তোমার জন্যই পাই না। এত পার্সোনাল স্পেস দিয়ে কি করবেন? সেলিব্রিটি মানুষদের আবার কিসের পার্সোনাল স্পেস? দূর, একটু বউয়ের মতো ব্যবহার তো করতে পারো নাকি? আমি কি মানুষের বাড়ির ভাবির মতো ব্যবহার করছি? এমনই লাগতেছে। কিভাবে বউয়ের মতো ব্যবহার করে? প্রথমত তুমি করে বলবা আমাকে, তারপর মিষ্টি করে কথা বলবা। আমি যা আছি তাতেই অ্যাডজাস্ট করুন, কারণ এটাই আমি। আমি তোমাকে তুমি হিসেবে পছন্দ করি, এমনিতেই বললাম যদি তুমি করে বলো। আপনি ডাকটাতে একটা ফিল আসে, বুঝলেন, যেটা তুমিতে পাই না আমি। তো সবাইকেই তো আপনি বলো। মায়া মুচকি হেসে বলল,
এখন আপনি আর আপনি ভিন্ন প্রিয়। কি বললা? মায়া বাইরের দিকে তাকিয়ে বলল। কিছু না, গাড়ি চালানো শুরু করুন, প্রকৃতি দেখবো আপনার সঙ্গে। দুজনের মুখে তৃপ্তির হাসি। তাদের খুনসুটি এবং লুকোচুরি ভালোবাসা মিলেই তো তাদের সংসার। অনামিকা বাড়িতে পা রাখতে সকলের বুক থেকে ভারী একটা ভয় বেরিয়ে গেছে। সবে বেশ খুশি, বাড়ির দুই মেয়ে তাদের সঙ্গে আছে এবং সকলে আনন্দে আছে। সবার অগোচরে অনিমিকার কাছে গিয়ে বলল। সরি, তুমি বোধহয় আমার জন্য কষ্ট পেয়েছিলে। অনামিকা প্রতি উত্তরে একগাল হেসে বলল। তুমি তোমার অবস্থান নিয়ে ইনসিকিউর থেকে নানা কথা বলেছিলে, কিন্তু আমি তো নিজে অবস্থান সম্পর্কে অবগত। আমি জানি সবাই কতটা ভালোবাসে আমাকে, তাই এইটুকুর জন্য কষ্ট পাইনি আমি। একটু ধাক্কা লেগেছিল ঠিকই, তবে পরবর্তীতে তা সামলে নিতে পেরেছি। তাও সরি। ধুর বোকা, এখন থেকে আমরা দুই বোন, বুঝলে? এখন থেকে মিলেমিশে বোনের মতো থাকবো, কেমন? অনিমা হেসে মাথা নাড়ালো। হয়তো সে এত কিছু না চাইতো পেয়ে গেছে যা সে আশা করেনি। সময়ের প্রবাহে এগিয়ে গিয়েছে সকলের জীবন। সবাই নিজ নিজ জীবনে খুশি। বিগত 5 বছরে সবাই নিজেদের জীবনকে নতুন করে গুছিয়ে নিয়েছে। নির্জন শিকদার এর সঙ্গে অনামিকার বেশ সখ্যতা গড়ে উঠেছে এই বছরে। ফলস্বরূপ ছেলেদের সঙ্গেও সম্পর্কটা খানিকটা স্বাভাবিক হয়ে উঠেছে। নিজের একটা ছোটোখাটো ব্যবসা দাঁড় করিয়েছে নেহাল আহমেদের সহযোগিতায়। কারণ গুন্ডামি করে বোপালে নিশ্চয়ই ভালো দেখায় না। নির্জর বাড়ি ফিরে দেখতে পেয়েছে তার বোনই পরক্ষণে বর্ষণের কাছে কল দিয়ে জানতে পেরেছে সবাই নাকি নির্জন শিকদারের বাড়িতে গিয়েছে। অগত্যা নির্জরকেও সেখানে যেতে হলো, কিন্তু দরজা নিকট তার পথ আটকে দাঁড়িয়েছে 2 প্রহরী টাইপের বিচ্ছু। 3 বছরের মেঘলয়। তুমি লেট তাই না? তোমার এখানে দায়টা নেই, তোমার বউয়া নিয়ে যেতে আমলা। দেখ মেঘ, ছোট ছোটর মতো থাক। এভাবেই যে তোর এই বয়সেই নজর খারাপ জানা আছে। খালি আমার বউয়ের দিকে নজর দিস। তোমার বলে আমার বউ বানামো। ও তোর মার বয়সী রে বাপ। আমি 4 বছরে মিহু হতাশ হয়ে বলল। চুপ থাক মেঘ। আর আঙ্কেল, তুমি চকলেট দিলে ডুবতে দিব। নির্ঝর খানিকটা ঝুঁকে দুজনের হাতে চকলেট দিয়ে বলল। নেও, টিকিট দিলাম, এখন তো ঢুকতে পারবো না কি? কিন্তু তোমার বউ কিন্তু আমার। নির্ঝর পাত্তা না দিয়ে এগিয়ে গিয়েছে সামনে। বর্ষণের সম্মুখীন হয়েছে। ভাই, তোর ছেলেকে বলবি আমার বউয়ের থেকে দূরে থাকতে। ওর ভালো লাগলে তুলে নিবে, আমি ওর পাশে আছি। এই সব ক্ষেত্রে তো তুই সবার আগে থাকিস। অর্ণব এগিয়ে এসে বলল। 2 ভাই মিলে কি শুরু করছিস? তোরা বাচ্চা নস। অনামিকার উপর থেকে নেমে আসতেই তার কাছে মেঘ মিহু ছুটে গেছে। এই, তুমি না বলে হুটহাট এক এক বাড়িতে চলে যাও কেন বলো তো? কি আর করব, ভাল লাগে তো আমার। নিজের কিছু না বলে মেঘ ওদের সরিয়ে নিজের বউকে তুলে নিজের সঙ্গে নিয়ে গেছে। তার এখানে বাপ ছেলে বর্ষণ আর মেঘের সাথে ঝগড়া করতে ভালো লাগছে না। গাড়িতে গাল ফুলিয়ে বসে আছে অনামিকা। তা দেখে নির্ঝর একটা চকলেট ধরিয়ে দিয়েছে হাতে। আমাকে বাচ্চা মনে করেন নাকি? আমার বাচ্চাই তুমি। আমাকে বড় করে মেঘের সাথে বিয়ে দিয়েন, ও তো এক পায়ে রাজি আছে। বিয়ে যদি করতে চাও 1000 বারও দিতে রাজি আছি, তবে পাত্রটা আমিই হব। আপনি বদলে গেছেন। কোথা থেকে এসব কথা লিখছেন বলুন তো? আমার বউ থাকতে বাইরে থেকে শিখতে হয় নাকি? চলো, বাসায় তোমার জন্য রেঁধে রাখছি। আপনাকে কাজ থেকে ফিরে আমার জন্য রাত থেকে বলেছে। আমার পিচ্চি বউটা তো সকাল দুপুর নিজেই করে, রাতের ব্যবস্থাটা না হয় আমিই করলাম, ক্ষতি কি? অনামিকা প্রতি উত্তরে হাসে। এই নির্ঝর তার স্বামী, যে একসময় তাকে বউ হিসেবে মানতেই রাজি ছিল না, ভাবা যায়। অথচ এখন চোখের আড়াল করতে চায় না, আগলে রাখে সব সময়। অনামিকা বাইরে আকাশের দিকে তাকিয়ে বলল। জীবন কত অদ্ভুত, তাই না? শুরুটা সবসময় অপ্রত্যাশিতভাবে কিংবা ভুলভাবে হয়, কিন্তু এর সমাপ্তি এত সুন্দর হয় যা কল্পনার বাইরে। নির্ঝর হেসে বলল। তোমাকে কখনো আমি চাইনি, তবু তোমাকেই পাশে পেয়েছি। ভুল করে, ভাগ্যের হাতে, ভালোবাসার নামে। শুরুটা যদি ঠিক হতো তাহলে আমরা তো কখনো এক হতেই পারতাম না। ভুলটাই ছিল আমাদের একমাত্র সঠিক পথ।
অনিমিকে হেসে নির্ঝরের কাঁধে মাথা রেখে এটাই তার গন্তব্যের সমাপ্তি। তাদের এই পূর্ণতা বাড়ি থেকে একজন দেখে হাসে কেবল, এবং ঠোঁটে একটি শব্দ থাকে। আমি যদি ভুল না করতাম তাহলে নির্ঝরের পাশে স্থানটি হয়তো আমার হতো। এখন দীর্ঘশ্বাস ফেলা ব্যতীত আর কোনো কাজ নেই শেয়ানির। নিজের দোষেই যে আজ বড্ড সে একা। ছোট্ট মিহুকে গল্প শুনিয়ে ক্লান্ত মোহনা মেয়েটা গল্প পোকা হয়েছে এই বয়সে। অনবেশে মেয়েকে কোলে নিয়ে বলল, মামুনি, ঘুমাচ্ছ না কেন এখনো? আপু, আমাকেও একটা বড় লাইব্রেরি বানিয়ে দিবা, যেখানে লাখত কোকোতের গল্পের বই থাকবে। তুই কি আমার সাথে তুলনা করছিস? মামুনি, তোমার আম্মুকে তো তার বর একটা লাইব্রেরি তৈরি করে দিয়েছে। তোমার যখন বর হবে তখন তোমার বর একটা লাইব্রেরি তৈরি করে দেবে, কেমন? আমার বর কবে আসবে? তুই যখন আমার হাইটের হবি তখন। কিভাবে হবো এত বড়? বেশি বেশি ঘুমালে তাড়াতাড়ি বড় হবা। মিহু গুটিসুটি হয়ে শুয়ে পড়েছে ঘুমানোর জন্য। আপাতত তার একটাই কাজ, জলদি জলদি বড় হওয়া। অর্ণব মোহনা এই কাণ্ডে হাসছে। তাদের জীবনে অন্যতম একটা অংশ তো এই ছোট্ট মেয়েটাকে নিয়ে। অর্ণব আলতো করে মিহুর কপালে একটা চুমু দিয়ে বলল, ঘুমিয়ে পড়ো আমার ছোট রাজকন্যা, কাল সকালে আবার নতুন এক গল্প নিয়ে আসবে সূর্যি মামা। মোহনা পাশে এসে বসে অর্ণবের কাঁধে মাথা রাখল। জানো, কখনো কখনো মনে হয় জীবনটা বুঝি বইয়ের পাতার মতোই, এক একটা অধ্যায়, এক একটা চরিত্র, এক একটা রং। অর্ণব মুচকি হেসে বলল, তুমি আমার জীবনের প্রিয়তম অধ্যায়, আরও আমাদের গল্পের সবচেয়ে সুন্দর প্যারাগ্রাফ। ঘরটা নরম আলোয় ভেসে আছে। জানালার পর্দা হালকা দুলছে। বাইরে অগোছালো নীরবতা, কিন্তু ঘরের ভেতরটা পূর্ণ ভালোবাসায়, গল্পে আর এক অসমাপ্তকে পূর্ণ করে তোলা পরিপূর্ণতায়। দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা বইয়ের তাকে সারি সারি গল্পের বই যেন সাক্ষ্য দিচ্ছে। শুরুটা ভুল দিয়েছিল, কিন্তু শেষটা ঠিক সবচেয়ে সঠিক এক সমাপ্তি। রাত যেন চুপচাপ এক কবি হয়ে উঠেছে, আর আকাশ তার পাতা ভরা খাতা, যাদের নরম আলোটা মেখে নিয়েছে পুরো পৃথিবী। রাতের এই সৌন্দর্য উপভোগ করছে মায়া বাইরে তাকে, অথচ তার পেছনে বর্ষণ এবং মেঘালয় ঝগড়া করতেছে। তাদের ঝগড়ার একমাত্র বিষয় হচ্ছে মায়া। অবশেষে দুজনের কথা কাটাকাটিতে অতিষ্ঠ হয়ে মায়া ধমকে উঠল, কি শুরু করেছেনটা কি? ও তো ছোট নাকি? ওর সাথে ঝগড়া করছেন কেন রাত বিরাতে? আজব, শুধু আমাকে বকছো কেন? কারণ আপনি বড়, আপনার থেকেই ও শিখে নেবে। আগে যদি জানতাম ও আমার বউয়ের ভাগ বসাবে তাহলে জন্মের সাথে সাথে বিয়ে দিয়ে ঘর জামাই হিসেবে পাঠিয়ে দিতাম। আম্মু, দেখে তো বাবা কথা কথা বলে। মেরে দিব আমি, কেমন? বউ, তোমার ছেলে হওয়ার পর থেকে দেখি ভুলেই গেছো একটা কিউট বড় আছে তোমার। খালি ছেলের পক্ষে কথা বলো যে। আসছে আমার কিউট বরের রে। আপনার থেকে আমার ছেলে কিউট। কিউট তো হবেই, আমারই তো ছেলে। আমি আমার আম্মুর মতো হইতি। হ, এজন্যই হাঁটার সময় 100 বার ঠাস ঠুস পড়ছো, আবার ঠিক করে কথা বলতে পারিস না। আম্মু, তোমার বলতে কিন্তু বলো। আপনি আর ভালো হলেন না। আগে আমার সাথে লাগতেন, এখন ছেলের সাথেও লাগেন। আমি লাগি এটাই খালি দেখো, অথচ তোমরা যা যেচে আমার সাথে লাগো এটা। হ্যাঁ, অন্যের পেছনে লাগতে গেলে বাপ ছেলে বন্ধু হয়ে যান, আর একসাথে কেবল দুজন থাকলেই যত যুদ্ধ শুরু হয় আপনাদের। বর্ষণ হেসে মায়া এবং মেঘালয়কে জড়িয়ে ধরে বলল, কি করব বলো তো? আমার ফুসফুস আর তুমি হার্ট। তোমার সাথে থাকলে ঝগড়া খুনসুটিতেই যে আমার তৃপ্তি থাকে। আমিও বলো হয়ে তোমার মতো হব। একটু আগে না বাবার বিরুদ্ধে ছিলি? তুমি বুঝবে না, আমাদের বাবা ছেলের সম্পর্ক বলে কথা। বর্ষণ মেঘালয় হাসছে একসাথে। রাত গাঢ় হচ্ছে ধীরে ধীরে। জানালার কাছে জ্যোৎস্না এসে পড়েছে নিঃশব্দে, যেন এরাও এ সংসারের ছোট ছোট মুহূর্তগুলোকে আলতো করে ছুঁয়ে যেতে চায়। মেঘালয় মায়ের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। বর্ষণ পাশে এসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। মায়া মুচকি হেসে বলল, আমাদের জীবনটা কিন্তু গল্পের মতোই সুন্দর। নাতি নাতনিদের জন্য সুন্দর একটা লাভ স্টোরি রেডি আছে। বর্ষণ হেসে বলল, যে গল্পটা শুরু হয়েছিল ভুল নামের একটা অধ্যায় দিয়ে, সেটাই শেষ হলো ভালোবাসার সবচেয়ে নিখুঁত উপসংহারে।
তাদের মুখে এক তৃপ্তির হাসি খেলে যায়। এই হাসি যেন পূর্ণতার। ঘর জুড়ে নিঃশব্দে ছড়িয়ে পড়ে ভালোবাসা, ঠিক যেমনভাবে জ্যোৎস্না ধীরে ধীরে ছুঁয়ে যায় জানালার পর্দা। ছোট ছোট মুহূর্তগুলোতেই লুকিয়ে থাকে জীবনের সবচেয়ে বড় গল্পগুলো। আর এই গল্প শুরুটা ভুল দিয়েই হয়েও শেষ হলো এক অদ্ভুত অসম্ভব সুন্দর ভালোবাসায়। পরিশেষে ভুলটা দিয়ে শুরু হওয়া গল্পটার পাতায় শেষটায় লেখা রইল সবচেয়ে নিখুঁত ভালোবাসার নামটাও একদিন ভুল দিয়েই শুরু হয়েছিল। প্রিয় দর্শক বৃন্দ, ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দিলে আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও আপলোড করার অনুপ্রেরণা পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন এবং এইরকমই ভিডিও দেখতে থাকুন। ধন্যবাদ।